আজকে আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। উফ! আফ্রিদির আনন্দের শেষ নেই। সে কি বিয়ে করছে? ঈশান বরাবরের ন্যায় মুখখানা গম্ভীর করে দাঁড়িয়ে আছে আফ্রিদের পাশে। তার গম্ভীর মুখখানি দেখে প্রচুর বিরক্ত হলো আফ্রিদ। ওই জাউরা সারাদিন মুখ বাংলার পাসের মতো করে রাখোস কেন? সহসা দাঁত বের করলো ঈশান। তার বিটকেল মার্কা হাসি দেখে ভুরু উঁচিয়ে শুধোয়, দাঁতগুলো ব্রাশ করিসনি, সিহ কি গন্ধ! থতমত খেয়ে গেল ঈশান অস্থির কণ্ঠে বলে, না না বস, আমি দুবেলা ভালো মতো দাঁত ব্রাশ করি। চুপ কর বলদ, যা সাউন্ড বক্স নিয়ে আয়, আজকে আফরিদ এহসানের ডান্স করবে। ঈশান রাকিবকে ইশারা করতে সে বড় সড়ো সাউন্ড বক্স নিয়ে এলো। বস, কোন গান দেব? আফরিদ সোফায় পা দুলাতে দুলাতে বলল, মাই মোস্ট ফেভারেট, স্বয়ং রূপবান নাচে কোমর দুলাইয়া। রিমোট ক্লিক করতেই সাউন্ড বক্স বেজে উঠল। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। আরে হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া, ওরে রূপবানে নাচে কোমর দুলাইয়া। আফ্রিদির নাচ দেখে নীলাদ্রি আহসান, সাব্বির আহসান, কল্পনা ফাহমিদা এবং মাইমুনা আহসান সকলে একত্রিত নিচে এলো। আফ্রিদ, ঈশান আর গার্ডদের উড়াধুরা ডান্স চলছে। দোতলায় ঘুমাচ্ছিল ন্যান্সি। তীব্র বেগে কর্ণগোচর গানের সাউন্ড প্রবেশ করতেই ধরফড়িয়ে উঠে বসলো সে। বুকের ভেতর কাঁপছে তার। এত সাউন্ড দিয়ে কে গান শুনছে? তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে নিচের উদ্দেশ্যে পা বাড়ায়। নিচে আসতেই চোখ গেল ড্রয়িং রুমের দিকে। আফ্রিদের এরকম নাচ দেখে ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো তার। গোল গোল চোখ করে তাকাচ্ছে ন্যান্সি। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে গিয়ে ঠাস করে সাউন্ড বক্সটা বন্ধ করে দিল। সহসা নাচ থেমে গেল সবার। আফ্রিদ পিটপিট করে তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি ঈশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এটা কোন ধরনের গান? ঈশান মাথা চুলকে আমতা আমতা করে বলল, এটা বসের মোস্ট ফেভারিট সং। চুপ শালা, মোটেও এটা আমার ফেভারিট সং নয়। দেখ, বান্দি জানকি বাচ্চা, আমার পছন্দের গান হচ্ছে আশিক বানায়া। কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। নাক মুখ কুঁচকে তিরিক্ষি মেজাজে বলল, অশ্লীল পুরুষ কোথাকার, তেমন অশ্লীল তেমন পছন্দের গানও অশ্লীল। বিরক্ত হয়ে আবারও দোতলার দিকে হাঁটতে লাগলো ন্যান্সি। তার পিছু পিছু ছুটে আফ্রিদ। সাব্বির অদ্ভুত টুলে বলল, ভাই মনের রং লাগছে? বাঁকা হাসলো নীলাদ্রি। এই রঙও ওর ধ্বংসের কারণ হবে। অদূরে দাঁড়িয়ে থাকা কল্পনা মুচকি হেসে বিড়বিড় করে আওড়ালো, খেলা তো সবে শুরু, সামনে যে আর কত কি হবে। আরে ওই মাতারি, এত রাগ করিস কেন? সজোরে বাহু টেনে ন্যান্সিকে নিজের দিকে ফেরায় আফ্রিদ। কেঁপে উঠল ন্যান্সির বক্ষপট। ওই নীলাভ মণিজোড়ার দিকে তাকাতে পারে না সে। কেমন জানি নিজের সর্বনাশ দেখতে পায়। দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আফ্রিদ কি তার বুকের উতাল পাতাল ঢেউ টের পাচ্ছে? পেলে তো আরো বেশি পেয়ে বসবে। আপনি আমাকে ছুঁয়েছেন কেন? কিসের অধিকার? কে আপনি? দু দাঁড়ে মাথা দুলায় আফ্রিদ। নাকের নিচে তর্জনী ঘষে আবারও টেনে নিজের অতি নিকটে নিয়ে এলো প্রণয় কন্যাকে। ওই লাল গালে নিজের চাপদাড়ি যুক্ত গাল ঘষে ফিসফিসিয়ে বলল, বান্দি রে, আমি তো লিগাল ভাতার। এহেন জবাবে স্তম্ভিত ন্যান্সি। বেহায়া পুরুষ দেখছে, কিন্তু আফ্রিদের মতন পুরুষ বোধ হয় একটাই। ছিটকে দূরে সরে এলো ন্যান্সি। বাহু ঘষতে ঘষতে বলল, আপনি কচু বুঝেছেন, কাপুরুষ একটা। কথাটা বোধহয় বুকে লাগলো আফ্রিদের। চক্ষুদয় জ্বলে ওঠে, চোয়াল শক্ত হয়। বড় এক থাবা বসালো ন্যান্সির গালে। চেপে ধরে লাল গাল দুটো কেমন চিবিয়ে চিবিয়ে বলে, তুই আমার জান বাঁচিয়েছিস। তোকে 0001 পছন্দ করছি বলে বিয়ে করছি। যেদিন 1% ভালোবাসবো সেদিন বাবুর আম্মু বানাবো। আরেক দফা চমকে ওঠে ন্যান্সি। এই লোকটা মুহূর্তে মুহূর্তে গিরগিটির মতো রং বদলায়। ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। ব্যথার কথা বুঝতে পেরে হাত সরিয়ে নিল আফ্রিদ। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে একগাল হেসে বলল, গেট রেডি বান্দি, কাল বিয়ে। আফ্রিদ রুম থেকে বের হতে পিছু ঘুরতেই ন্যান্সি চেঁচিয়ে উঠল, আমি শপিংয়ে যেতে চাই। ভুরু বাগালো আফ্রিদ। ঘুরে দাঁড়ালো আবারও। কি চাই? আনিয়ে দিচ্ছি। ন্যান্সি আমতা আমতা করে বলল, না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। বাট হোয়াই? শুকনো ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল ন্যান্সি। মিনমিনিয়ে গলায় বলল, মেয়েলি কিছু জিনিস নেব। ঠোঁট উল্টায় আফ্রিদ। কিংখুয়াত ভেবে বলে, ওকে, রেডি হ।
সকাল সকাল ইয়াম্মি কেক বেকারিতে গিয়েছে পিথি, 1 সপ্তাহ ধরে এসে খুঁজে গিয়েছে ন্যান্সিকে, অথচ পায়নি। ইলিয়াস লোকটাকে জিজ্ঞেস করলো, এড়িয়ে যায় বারংবার। শেষমেশ চেয়েছিল চেয়েছিল ইতির কাছ থেকে জানতে, কিন্তু তাও পারেনি। ইতিও দুদিনের জন্য ছুটি নিয়েছিল। পিথি শুনেছে আজকে নাকি ইতি ফিরেছে কাজে, সেজন্য সকাল সকাল চলে এসেছে সে। একটা টেবিলে বসে আছে পিথি, অপেক্ষা করছে কখন কিচেন থেকে বের হবে ইতি। অবশেষে তার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ইতি। ইতি শোন। পিথিকে দেখে কিঞ্চিত অবাক হলো। এত সকালে সে কি করছে এখানে? আরে পিথি, তুই এত সকালে কেমন আছিস? পিথি তড়িঘড়ি করে বলে, এই তো ভালো আছি, কিন্তু আমার একটা কথা জানার ছিল। ইতি টেবিল ঠিক করতে করতে বলল, হ্যাঁ বল, কি জানতে চাস? পিথি সন্ধিহান কণ্ঠে শুধায়, ন্যান্সি কোথায় রে? আজ 1 সপ্তাহ হয়ে গেল ন্যান্সিকে পাচ্ছি না, ওর সাথে আমার ভীষণ একটা দরকার আছে। ন্যান্সির নাম শুনে হাতটা থেমে গেল ইতির। শুকনো ঢোক গিলে সে পিথি, তুই হঠাৎ ইলহামকে কেন খুঁজছিস? বল ভাই প্লিজ। ও কোথায়? আমি ওর বাড়িতে গিয়ে পর্যন্ত খুঁজে এসেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়িতেও নেই। এবং কি বাড়ির কেউ সেখানে আর থাকে না। মামুন হায়দার নাকি বাড়িটা বিক্রি করে চলে গেছেন। ইতি সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে বলল, ইলহামকে আর কখনোই পাবি না পৃথ্বী। হতে পারে আমরা কেউই আর কখনো ওকে দেখতে পাবো না। আশ্চর্য হলো পৃথ্বী, অস্থির কণ্ঠে শুধায়, কিন্তু কেন? কোথায় ন্যান্সি? এহসান মঞ্জিলে। এহসান মঞ্জিলের নামটা শুনে বিস্মিত নয়নে তাকালো পৃথ্বী। এই মঞ্জিলের ত্রিসীমানায় ঘেঁষতে পারে না কেউ। চারিদিকে অহরহ গার্ড, সিসিটিভি ক্যামেরা লাগানো। সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা। কি বলছিস তুই? ন্যান্সি ওখানে মানে? মঞ্জিলের বড় ছেলে গিয়ে গেছে ইলহামকে, কিন্তু কেন নিয়ে গেছে তার কিছুই আমি জানি না। আর মামুন আঙ্কেল কোথাও, সেটাও আমি জানি না। নির্বিকার পৃথ্বী, তবে কি আর কখনো ইলহামকে দেখতে পাবে না সে? তার লাল টমেটো সুন্দরী কি তার হবে না? হঠাৎ করে তার জীবনে এসেছিল আর হঠাৎ করে এভাবে হারিয়ে যাবে? পিত্তিকে নিশ্চুপ দেখে ইতি শান্ত কণ্ঠে বলল, দেখ পিত্তি, নিজের বিপদ ডেকে আনিস না। তুই তো জানিস ওই মঞ্জিলের কথা, তাই বলছি দূরে থাকার, ভুলে যা ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা নামে কেউ ছিল আমাদের জীবনে। কথা খুঁজে পেল না পিথি। আদৌ তো কি ভোলা সম্ভব? ঢাকার বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশালাকার যমুনা ফিউচার পার্ক। বাইরে থেকে মনে হয় যেন কাচে মোড়ানো এক রাজপ্রাসাদ আকাশ ছুঁতে চেয়েছে। রোদে ঝলসে ওঠা এর বিশাল গম্বুজ, চওড়া প্রবেশদ্বার আর চকচকে কাচের দেয়াল যেন দূর থেকেই চোখের পলক কেড়ে নেয়। ন্যান্সি গাড়ির ভেতরে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় মল এর আগে কখনোই দেখেনি সে। কারণ এখানে আসা নির্দিষ্ট শ্রেণীর মানুষ, যাদের নাগাল তার জীবনে খুবই কম মেলে। কি হলো জানকি বাচ্চি? দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও আসবে? আফ্রিদের কথায় চমকে ন্যান্সি গাড়ি থেকে নামলো। প্রচণ্ড রাগ ডাকছে তার। এখানে আসার কারণ হচ্ছে পালিয়ে যাওয়া, কিন্তু এত এত গার্ডের মাঝখান থেকে পালানো অসম্ভব। প্রবেশদ্বারে পৌঁছতে ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড কাচের বিশাল দরজা টেনে ধরল, যেন স্বাগত জানালো। ভেতরে ঢুকে ন্যান্সি আবার থমকে গেল। চোখের সামনে বিস্তৃত মার্বেল ফ্লোর, উপরে ঝুলে থাকা বিশাল সোনালি ঝাড়বাতি, সারি সারি দোকানের শোকেজে সাজানো বিদেশি পোশাক, জুয়েলারি, দামি সুগন্ধি আর আধুনিক ইলেকট্রনিক্স, সব কিছুই যেন অন্য এক বাস্তবতার অংশ। ঠান্ডা এয়ার কন্ডিশনের স্পর্শে চারপাশের হাওয়াও যেন বিলাসী হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্য, এত আড়ম্বর অথচ চারপাশে নীরবতা জমাট বেঁধে আছে। দোকানদাররা অলস ভঙ্গিতে তাকিয়ে আছে। কোথাও শোপিস সাজানোর টুকটাক শব্দ, দূরে কোনো পরিচ্ছন্ন কর্মীর মপ টানা, এতটুকুই পানের স্পন্দন। কেতা বলতে বোধহয় ওরা ছাড়া আর কেউই নেই। হোয়াট হ্যাপেন অ্যাঞ্জেলিনা? কেউ নেই কেন? মল খালি কেন? তোর জন্য। আফ্রিদের নির্বাক জবাব শুনে চমকে তাকালো ন্যান্সি। মানে? আফ্রিদ সামনের দিকে এগোতে এগোতে বলল, বান্তি রে, তোর জন্য পুরো মল বুকড। আজকে তুই শুধু এখানে শপিং করবি। গরিব মানুষ, তাই এইটুকুই করলাম। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। লোকটার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। ন্যান্সি আশেপাশে ঘুরে ঘুরে নিজের পছন্দের জিনিসগুলো নিতে লাগলো। একটা শোরুমে ঢুকে ন্যান্সি, তার চোখ আটকে আছে লাল ভেলভেট বল গাউন আর পায়ে চিকচিকে কালো স্টিলেটো হিলের দিকে। ন্যান্সিকে হিলের দিকে তাকাতে দেখে খ্যাক করে উঠল। ওই মাতারি, তুই যদি ভেবে থাকিস ওই হিলটা পরলে তুই স্যান্ডেলিনা হয়ে যাবি আর আমি পক্ষীরাজ ঘোড়া চড়ে তোকে নিয়ে যাব, তাহলে বলবো ভুল ভাবছিস।
আমি গরিব মানুষ, এই হিল কিনে দেওয়ার টাকা নেই আমার কাছে। ওই সামান্য টাকা পয়সায় এই দেশে ওই দেশ পড়ে আছে। আফ্রিদের ভাবলেশীন কথায় ক্ষিপ্ত হলো ন্যান্সি। পুরো একটা মল বুক করে ফেলেছে। মানুষ হোটেল বুক করে, সেখানে এই লোক মল বুক করেছে আর এখন ন্যাকামি করে বলছে গরিব মানুষ। অসভ্য বেয়াদব পুরুষ। প্রচণ্ড রাগে সামনের গ্লাসে হিল দিয়ে আঘাত করে ফেলল। ছুরছুর করে গ্লাস ভেঙে ঝনঝন করে নিচে পড়ল। থতমত খেয়ে গেল ন্যান্সি, পিছিয়ে গেল 2 পা। সে তো ভাবতেই পারেনি সামান্য আঘাতে এটা ভেঙে যাবে। আফ্রিদ নিশ্চুপ। ভেতরের লোকটা তেড়ে আসতে নিলে আঙ্গুল দেখালো আফ্রিদ। আফ্রিদের ইশারা বুঝতে পেরে কাচুমাচু করে লোকটা সরে এলো। কথা খুঁজে পেল না ন্যান্সি। নিজের দোষ ছাড়তে আমতা আমতা করে বলল, বেয়াদব পুরুষ, নেব না আমি কিছু। হনহনিয়ে শোরুম থেকে বেরিয়ে গেল ন্যান্সি। হো হো শব্দে হেসে উঠল আফরিন। ওরে গরিবের নিতা আম্বানি, তোরে আজকে খাইছি। এতগুলো টাকা নষ্ট করলি, কাজ ভাঙার টাকা দিয়ে যা, নয়তো তোর কিডনি বিক্রি করে দেব। খটখট করে কিছু একটা শব্দ হচ্ছে। শব্দটা এতটাই প্রকট ছিল, ঘুমন্ত ন্যান্সি জেগে উঠেছে। কি আছে বাইরে? কিসের শব্দ হচ্ছে? ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। মনে হচ্ছে খুবই কাছে কিছু একটা কাটা হচ্ছে। এই রাত বিরাতে কি কাটা হচ্ছে? ভেতরে উত্তেজনা সামলাতে পারছে না ন্যান্সি। ওড়না জড়িয়ে দরজাটা খুলে বাইরে পা রাখলো। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। পা টিপে টিপে শব্দ অনুসরণ করে করিডর পার করে সামনের দিকে এগোতে লাগলো। প্রায় রুমটা আফরিদ এহসানের। প্রথম রুমটা আফরিদ এহসানের। ওদিক থেকেই তো শব্দ আসছে। ওদিকে আর কোনো রুম নেই। বড় একটা ব্যালকনি রয়েছে আর তার ঠিক মাঝখানে ইয়া বড় অ্যাকুইরিয়াম রাখা। কে আপনি? ঘুরে দাঁড়ালো লোকটা। নীলাভ মৌরিজোড়া চিনতে ভুল হয়নি ন্যান্সির। আফরিদ এহসান। আপনি এত রাতে এখানে? মাথার কোকড়ানো ঢেউ খেলানো চুলে আঙ্গুল বোলায় আফরিদ। কাম। ন্যান্সি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। এত রাতে আফরিদকে দেখে বেশ অবাক লাগছে তার। আপনি বললেন না এত রাতে কি করছেন এখানে? মাই পিরহিনা ফিশ আর হাংরি। হাত থেকে মাংসের বড় থালাটা তুলে রাখলো আফরিদ। রক্তের রাঙানো মুখশ্রী, হৃৎপিণ্ড ধুকপুক করছে ন্যান্সির। পিঠের শির দ্বারা রেখা অনুযায়ী ঘাড় ঘাম গড়িয়ে গেল। কালো প্যান্ট এবং নেভি ব্লু টি শার্ট পরা আফরিদ শরীরে বেশিরভাগ অংশই রক্ত লেগে আছে। ওরে গরিবের নিতা আম্বানি, তোরে আজকে খাইছি। এতগুলো টাকা নষ্ট করলে কাজ ভাঙার টাকা দিয়ে যা, নয়তো তোর কিডনি বিক্রি করে দিব। খটখট করে কিছু একটা শব্দ হচ্ছে। শব্দটা এতটাই প্রকট ছিল, ঘুমন্ত ন্যান্সি জেগে উঠেছে। কি আছে বাইরে? কিসের শব্দ হচ্ছে? ধরফরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। মনে হচ্ছে খুব কাছেই খুব একটা কাটা হচ্ছে কিছু। এই রাত বিরাতে কি কাটা হচ্ছে? ভেতরে উত্তেজনা সামলাতে পারছে না ন্যান্সি। ওড়না জড়িয়ে দরজা খুলে বাইরে পা রাখলো। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। পা টিপে টিপে শব্দ অনুসরণ করে করিডোর পার করে সামনের দিকে এগোতে লাগলো। প্রথম রুমটা আফরিদ এহসানের। ওদিক থেকেই তো শব্দটা আসছে। ওদিকে আর কোনো রুম নেই। বড় একটা ব্যালকনি রয়েছে, তার ঠিক মাঝখানে ইয়া বড় অ্যাকোরিয়াম রাখা। কে আপনি? ঘুরে দাঁড়ালো লোকটা। নীলভ মণিজোড়া চিনতে ভুল হয়নি ন্যান্সির। আফরিদ এহসান। আপনি এত রাতে এখানে? মাথার ঝাঁক কোকড়ানো ঢেউ খেলানো চুলে আঙ্গুল বুলায় আফরিদ। কাম। ন্যাসি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। এত রাতে আফ্রিদকে দেখে বেশ অবাক লাগছে তার। আপনি বললেন না এত রাতে কি করছেন এখানে? মাই পিরহানা ফিশ আর হাংরি। হাত থেকে মাংসের বড় থালাটা তুলে রাখলো আফ্রিদ। রক্তে রাঙানো মুখশ্রী, হৃৎপিণ্ড ধুকপুক করছে ন্যান্সির। পিঠের শীত দ্বারা রেখা অনুযায়ী ঘাম গড়িয়ে গেল। কালো প্যান্ট এবং নেভি ব্লু টি শার্ট পরা আফ্রিদ। শরীরের বেশিরভাগ অংশই রক্ত লেগে আছে। ন্যান্সি পিছুতে লাগলো। 2 কদম পিছিয়ে গিয়ে থাই গিলাসের সাথে ধাক্কা খেলো। আফরিদ তাকিয়ে আছে। লম্বা চুলগুলো টান দিয়ে খুলে দিল বলিষ্ঠ হাতের পুরুষটি। আকস্মাৎ এহেন কাণ্ডে দৃষ্টি মেলে তাকালো ন্যান্সি। যেই না সে মুখ তুলে তাকায়, ঠিক পর মুহূর্তে খিচিয়ে বুঝিয়ে এলো আখিদয়। ঠোঁটের ভাঁজে আরও একটি অধর যুগলের প্রবেশ করা অনুভব করলো সে। থমকে গেল কিনক্ষণের জন্য। নিঃশ্বাস আটকে এলো তার। কি হচ্ছে তার সাথে? ঘন ঘন শ্বাস নিচ্ছে আফরিদ। ধীরে ধীরে স্পর্শগুলো গভীর হতে লাগলো। মিনিটের পর মিনিট চলে গেল। ছেড়ে দিল আফরিদ। ন্যান্সি স্তম্ভের ন্যায় বসে আছে। গালের দুপাশে আঙ্গুল চেপে ধরে আফরিদ কিছুটা হিসিয়ে বলল, লিপস্টিক চেঞ্জ করবি বে বান্দি। টেস্টটা ভালো লাগেনি। নেক্সট টাইম যেন এই টেস্ট না পায়। ছে, ফার্স্ট কিসের মজাই নষ্ট হয়ে গেল। ধ্যাত বাল।
আফ্রিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি, গালি স্বরূপ ছুড়ে দিল তীক্ষ্ণ বাক্য, নষ্ট পুরুষ। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। এগিয়ে গেল অ্যাকুরিয়ামের দিকে। ফির নাহা ফিশ, এগুলো মাংস খেকো মাছ, মানুষের মাংস পর্যন্ত খায়। ন্যান্সি ঠোঁট মুছে আইঢাই করে শুধায়, এগুলো কে পালে? মাছগুলোকে দেখলেই ভয় হচ্ছে ন্যান্সির। আফ্রিদ হাসল। হাসিটা একমাত্র ন্যান্সির জন্য, নয়তো তাকে কখনোই হাসতে দেখা যায় না। ন্যান্সির সান্নিধ্য পেলেই ভুবন বোলানো হাসিটা ঠোঁটের কোণে লেপ্টে থাকে তার। হাতের একটি গ্লাভস খুলে ন্যান্সির হাতে পরিয়ে দিতে দিতে বলল, এগুলো ইন্দান আর আফ্রিদ পালে। ন্যান্সি চোখেতে দৃষ্টি তুলে তার দিকে তাকায়। ইদান কে? সে কে? আমি। আফ্রিদের কথার অর্থ বুঝে উঠতে পারছে না ন্যান্সি। ইদান নামটা প্রথমে শুনল সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি কি জানেন আপনি খুব অভদ্র এবং অসভ্য। আপনাকে আমার ভয় লাগছে। এবারেও হাসলো আফ্রিদ। নিজের কাজটা শেষ করে হাত সরিয়ে নিল। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে। আফ্রিদ কিছুই বলল না, শিথিল দৃষ্টি নিবদ্ধ করলো ন্যান্সির পানে। পাশে থাকা পাত্রটি ফের তুলে নিল, এগিয়ে এসে ন্যান্সির দিকে দেয়, অর্থাৎ এখান থেকে মাংস তুলে মাছগুলোকে দিতে। ন্যান্সি তাই করলো। ছোট ছোট পিস করা মাংসগুলো একে একে পীর নাহা মাছগুলোকে দিতে লাগলো। পানিতে দেওয়া মাত্রই মাছগুলো কে কার আগে খাবে এরকম তাড়াহুড়ো করছে। আফ্রিদ গম্ভীর স্বরে বলল, যতটুকু দেখেছো তুমি তার চেয়ে বেশি আমি খারাপ। তোর ভাবনার থেকেও বেশি, অ্যাঞ্জেলিনা। হতে পারে তুই ভাবতেও পারবি না ঠিক কতটা খারাপ আমি। এই যে মাংসগুলো দেখতে পাচ্ছিস, এগুলো হতে পারে কোনো মানুষের মাংস। হাতে নেওয়া পাত্রটি বিকট শব্দ করে নিচে পড়ে গেল। ভয়ে আঁতকে ওঠে ন্যান্সি। আফ্রিদ একপাশে হেসে উঠল, চিল, মজা করছিলাম। ধ্যাত মাতারি, এইটুকে ভয় পায়। দুপুরটা দুটো ফাঁকা ঢোক গিলল ন্যান্সি। এ কেমন মজা! এখন তো তার আরও বেশি ভয় করছে এই লোকটাকে। আফ্রিদ এক পা এগোতে চেঁচিয়ে উঠল ন্যান্সি, কাছে আসবেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু। হেসে কুটি কুটি অবস্থা আফ্রিদের। পরনের সাফেদ জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেলে অদূরে। ঠোঁটে ঠোঁট চেপে বলল, হটনেস ডিয়ার, ডু সামথিং না। তুমি কিছু করো, আর নয়তো আমি করি। থম মেরে গেল ন্যান্সি। তড়িৎ গতিতে সরে এলো, তোতলাতে বলল, যদি কিছু করতে আসেন তাহলে আপনার জায়গা মতো কিক করব। এবারে পেট ফেটে হাসি বেরিয়ে এলো আফ্রিদের। ধীরে ধীরে শার্টের উপরে বোতামগুলো খুলতে খুলতে বলল, আমার জায়গা মতো কিক করলে তো তোরই সমস্যা বান্দি, পরে আমি। চুপ করুন অসভ্য কোথাকার। আফ্রিদ থামলো তো নাই, উল্টোপাল্টা বড় বড় কদম ফেলে এগিয়ে এলো। টেনে ধরল ন্যান্সির পরনের ঢিলাঢালা টি শার্টের সামনের অংশ। ভেতরের মেয়েলি অংশটুকু দেখতে পাওয়া যাচ্ছে। কানের লতিতে ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে বলল, ইনারের কালার পছন্দ হয়নি। লজ্জায় ভয়ে মুখ কুঞ্চিত করল ন্যান্সি। হাত চেপে ধরে আফ্রিদের, দেখুন, ছাড়ুন বলছি, একদম ফাজলামি করবেন না। ফাজলামি করব না আমি? আমি তো অন্য কিছু করব। সব কিছু নিষ্পিস করছে। কাল বিয়ে, রাতে বাসর, ফিলিংস কেমন? ন্যান্সি ব্যঙ্গ করে বলল, কচু গাছে দড়ি দিয়ে মরে যাওয়ার মতো ফিল হচ্ছে। ফিচেল হেসে উঠল আফ্রিদ। হাসলে নীলভ মণিজোড়ার চোখ খানিকটা বুজে আসে। আজও তাই হয়েছে। গায়ে হলুদ হয়েছে সকালে, জোরপূর্বক হলুদের অনুষ্ঠান করেছে আফ্রিদ। এখন আবার মেহেদি অনুষ্ঠান, গান বাজছে দেদারসে। বিরক্তি হচ্ছে ন্যান্সি। আচানক আফ্রিদকে দেখতে পেল ন্যান্সি হাতে মেহেন্দি দিচ্ছে। আফ্রিদ নিজেও ন্যান্সির নামটা মেহেদি দিয়ে হাতে লিখিয়ে ফেলেছে। আচানক আফ্রিদ চেঁচিয়ে উঠল, ঈশানের বাচ্চা, বালের ঘরের আবাল, বিয়ে আমার, আমার ফেভারিট গান বাজা শালা। ঈশান ঠোঁট টিপে হেসে ফেলল। সাউন্ড বক্সে বেজে উঠল অদ্ভুত সিলেটের ট্রেন্ডি গানটা, সাথে ঠোঁট মিলায় আফরিদ এহসান। হাতে মাখাইশো মেহেন্দি, লগে ব্যান্ডের দামি ওয়াজ, শরমের ঠেলায় রুমাল মুখে সব দিয়ে নাচ। নতুন বউরে দেখতো তান হাটে মারের ফাল, চান্দের লাহান কন্যা দেইহা দামান্দ বেসামাল। সিলেটিয়া রঙ্গিলা দামান, যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর বাড়ি। আফ্রিদের চাহনিতে ফুসফুস করছে ন্যান্সি। বধূকে দেখে ফিচেল হাসে আফ্রিদ। মনে মনে ভাবুক হয় ন্যান্সি, এই লোকটা সিলেটি ভাষায় কথা বলে কেন? অনেক কিছু সিলেটি টাইপ। বিয়ের লেহেঙ্গা পরেছে ন্যান্সি, মাথায় ইয়া বড় একটা লাল দোপাট্টা, দু হাত ভর্তি মেহেদি আর চমৎকার মেহেদি দেওয়া হয়েছে। গলায় একটা প্ল্যাটিনামের নেকলেস বিশেষ করে বিয়ে উপলক্ষে আনানো হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছে ন্যান্সি। মনে হচ্ছে সে যেন একটা কাঠের পুতুল, তাকে যেভাবে ইচ্ছে সেভাবে নাচানো হয়েছে।
আখিজোড়া টুইটুম্বুর করছে। মামুন হায়দারকে ভীষণ মনে পড়ছে তার। লোকটা বাবা না হয়েও তার বাবা, তার সবচেয়ে আপনজন। অথচ আজকের দিনে সে কাছে নেই। ওয়াও ন্যান্সি, ইউ আর লুকিং সো পিটি। কল্পনার কথায় ঘুরে দাঁড়ালো ন্যান্সি। কল্পনা আর ফাহমিদা একত্রে আছে। ফাহমিদা চটজলদি গিয়ে ন্যান্সির কয়েকটা ফটো তুলে ফেললো। ছোট ভাবি, আসলেই তোমার দারুণ লাগছে। জোরপূর্বক হাসার চেষ্টা করলো ন্যান্সি। কল্পনা ন্যান্সির গলার নেকলেসে হাত বুলিয়ে বলল, লাকি গার্ল। না হলে তো। বাকি কথা সম্পূর্ণ করতে পারলো না তার পূর্বেই মাইমুনা এহসান ভেতরে প্রবেশ করলেন। তাড়াতাড়ি চলো, সবাই অপেক্ষা করছে। আজকেও তিনি স্লিভলেস ব্লাউজ পরেছেন, পেছনের দিকটা অতিরিক্ত খোলামেলা। ন্যান্সি বুঝে উঠতে পারে না এই মহিলা কেমন। মাইমুনা এহসান কল্পনার উদ্দেশ্যে বলল, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, হারিয়াপ। ফাহমিদা আর মাহমুনা এহসান বের হতে কল্পনা হাইলাইটস করতে চাইল ন্যান্সির গালে। ন্যান্সি সরে এলো, রিন্ডি নিয়ে গলায় বলল, আমার গাল এমনিতেই লাল, প্লিজ। কল্পনা লক্ষ্য করেছে এই মেয়েটার গাল মাত্রা অতিরিক্ত লাল। হ্যাঁ, ঠিকই বলেছ। হাইলাইট করার বোধহয় ভূত দেখাবে। নিজের কথাতেই খিক খিক করে হেসে উঠল ন্যান্সি নিশ্চুপ। হাসি থামিয়ে ভাবলিহীনভাবে বলল কল্পনা, চলো, যেতে হবে, না হলে দেখা যাবে দেবরজি উপরেই চলে আসবে। ন্যান্সি নড়ল না। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দিহান কণ্ঠে শুধোয় কল্পনা, তুমি হাত লোকাচ্ছ কেন? এই তোমার হাতে ওটা কি? আরে ওটা। ঠাস করে মাথায় আঘাত করতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল কল্পনা। হাতে থাকা ফ্লাওয়ার বাসটা ফেলে লেহেঙ্গা তুলে জানালার কাছে এগিয়ে গেল। নিচে অসংখ্য সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু ন্যান্সি তো এখানে থাকবে না, তাকে পালাতেই হবে। যেমন ভাবনা তেমন কাজ। নিচের দিকে নামার আগেই তাড়াহুড়ো করে দরজাটা শক্ত করে বন্ধ করে দিল ন্যান্সি। বুকের ভিতর ধকধক শব্দ যেন কানে বাজছে। সারা শরীর ঘামে ভিজে একাকার। ভয় তার চোখে মুখে স্পষ্ট। যদি আফ্রিদ তাকে ধরে ফেলে, না, সেটা যেন না হয়। আফ্রিদের হাতে ধরা পড়া মানে তার শেষ। কাপা কাপা হাতে কাবাট খুলে টেনে নিল আরেকটা সাদা চাদর, আটসাট করে পেঁচিয়ে নিল নিজের গায়ে। ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পালাতেই হবে। এই মুহূর্তে তার নিঃশ্বাস যে ভারী হয়ে উঠেছে, তবুও দৃঢ় চোখে তাকিয়ে সে খুঁজছে বেরোনোর পথ। মিনিট পাঁচেক পরে ন্যান্সি নিচে আসছে না, বিষয়টি ভাবাচ্ছে আফ্রিদকে। ভারিক্কি কণ্ঠে বলল সে, মম, কোথায় অ্যাঞ্জেলিনা? মাইমুনা এহসান ততস্থ ভঙ্গিতে বললেন, কল্পনাকে পাঠিয়েছি নিয়ে আসতে, এক্ষুনি এসে যাবে। ফাহমিদা মিনমিনে গলায় বলল, একটু অপেক্ষা করো ভাইয়া, এক্ষুনি ছোট ভাবি চলে আসবে। কালো স্যুট পরিহিত নীলাদ্রি ব্যঙ্গ করে বলল, দেখো ব্রো, তোমার বউ আবার পালিয়েছে কিনা। অগ্নিদত্ত দৃষ্টিতে তাকালো আফ্রিদ। মিহিয়ে গেল নীলাদ্রির কণ্ঠস্বর। বসা থেকে উঠে দাঁড়ালো আফ্রিদ। শেরওয়ানির প্রথম দুটো বোতাম টেনে খুলল। দাঁতে দাঁত পিষে বলল, কুত্তার বাচ্চা শুধু ঘুরায়, আজকে ধরলে ওরে খাইছি। রাগে ফুঁসতে ফুঁসতে দোতলার দিকে পা বাড়ায় আফ্রিদ। তৎক্ষণাৎ ঈশান দৌড়ে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, বস, ম্যাম পালাচ্ছে। কথাটা যেন বজ্র মেঘের মতো আঘাত হানে আফ্রিদের কর্ণগোচরে। শাওয়ার হাসরা দাঁড়ায় আসিস কেন? নাকি আমার পাল ছেঁড়ার অপেক্ষায় আছিস? গাড়ি বের কর। ঈশান নতমস্তকে দৌড়ে বাইরে গিয়ে গাড়ি বের করলো। পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলল আফ্রিদ। মুহূর্তের মধ্যে ঝড় উঠেছে বাড়িতে। ঈশানের চোখকে ফাঁকি দিয়ে তারই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ন্যান্সি। গাড়ি চালাতে সে আগে থেকেই জানে, যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। হাতে রিভলভার আফ্রিদের। তাদের কারো গাড়িটা পিছু করছে ন্যান্সির সাদা রঙের গাড়িটার। হাত কাঁপছে ন্যান্সির। পিছনে গাড়িটা আসছে। কান্নায় আঁখিপট ঝাপসা হয়ে আসে। সে ভয় পাচ্ছে আফ্রিদকে, তাকে মেরে ফেলবে লোকটা। পরপর নিশানা লাগিয়ে সাদা গাড়ির দিকে লিভারবর তাক করে আফ্রিদ। ঈশান আঁতকে ওঠে। বস ম্যামের লেগে যাবে। তুই গাড়ি চালা নিশান, আমার না হলে বেঁচে থেকে লাভ নাই রক্ত চুষি ডাইনি। আফ্রিদের আদেশে যতটা সম্ভব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে সে। ঠাই ঠাই করে দুটো বুলেট ছুটতে কন্ট্রোল হারালো ন্যান্সি। দিশেহারা মেয়েটা। দিক বেদিক হারিয়ে থামাতে হলো গাড়িটা। সজোরে মাথাটা গিয়ে ভারী খেলো স্টিয়ারিংয়ে। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। ইতিমধ্যে গার্ডরা ঘিরে ধরেছে তাকে। কম্পিত ন্যান্সিকে টেনে বের করে আফ্রিদ। চেঁচিয়ে উঠল ন্যান্সি, ছাড়ুন আমায় আফ্রিদ, প্লিজ ছাড়ুন। বান্দির বাচ্চা, তুই আমাকে রেখে পালিয়ে আসার সাহস দেখাস? এত সাহস? তোর কলিজা মেপে দেখব
ঠিক কত বড়। হু হু শব্দে কেঁদে ফেলল ন্যান্সি। ছেড়ে দিন, ছেড়ে দিন না, পারবো না, প্লিজ, নট পসিবল। কালো গাড়ির সামনে চেপে ধরে আছে আফ্রিদ, কপাল বেয়ে ঘাম ঝরে তার। অশ্রুসিক্ত নয়নে চোখ তুলে এক পলক তাকালো, আফ্রিদের মুখটা দেখলো, একগাল হাসলো আফ্রিদ। এত ক্লান্তির মধ্যেও তবুও সেই হাসিটা কত স্নিগ্ধ লাগছে। কুত্তার বাচ্চা, কতটা দৌড় করাইছিস, হ্যাঁ? ওই শালি, কথা বল। ফুপিয়ে কাঁদছে ন্যান্সি। এই বেয়াদবের সঙ্গে সে পেরে উঠবে না কখনোই। আমি আমি আপনাকে ভালোবাসি না। হেসে উঠল আফ্রিদ। ছোটবেলায় কটা থাপ্পড় খেয়েছিস সেটা বল। আফ্রিদের অদ্ভুত প্রশ্ন শুনে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ন্যান্সি। বল, কটা থাপ্পড় খেয়েছিস? একটাও না, কখনো কেউ মারেনি। দীর্ঘশ্বাস ফেলল আফ্রিদ। তাহলে বোধহয় সূচনাটা আমাকেই করতে হবে। তোর লাল নরম নরম গালে গরম গরম থাপ্পড় দেব, বহু কষ্ট হবে। থাপ্পড়ের কথা শুনে চকিতে সরে এলো ন্যান্সি। বিস্ফোরিত কণ্ঠে বলে, মানে কি বলতে চাইছেন? আফ্রিদ ঈশানকে ইশারা করতে গাড়ি থেকে গ্লাভস নিয়ে এলো। সেগুলো হাতে পড়তে লাগলো আফ্রিদ। ভাবলেশীনভাবে বলল, নিজের হাতে তোকে থাপড়াইতে কষ্ট হবে, তাই পরের হাতে গ্লাভস দিয়ে থাপড়াইতে কষ্ট হবে না। আতঙ্কিত ন্যান্সি পিছুতে লাগলো। প্লিজ প্লিজ ছেড়ে দিন। আফ্রিদ ঈশানের উদ্দেশ্যে ঘাড় বাঁকিয়ে বলল, গোনা স্টার্ট কর। বেচারা ঈশান অসহায় মুখ করে তাকালো ন্যান্সির দিকে। সপাটে একটা থাপ্পড় বসালো আফ্রিদ। এক থাপ্পড় খেয়ে মাথা ঘুরছে ন্যান্সির, কিন্তু আফ্রিদ থামার নাম নেই। একের পর এক থাপ্পড় দিয়েই চলেছে ন্যান্সির তুলতুলে লালচে রঙা গালে। দু হাতে নিজের গাল চেপে ধরে কেঁদে ফেলল মেয়েটা। সরি সরি, আর পালাবো না। ৩২ পাটি দাঁত বের করে হেসে উঠল আফ্রিদ। সবে ৮টা হয়েছে, দাঁড়া, আরও দুটো দিয়ে ১৬ কলা পূর্ণ করি। গাড়িতে বসে আছে ন্যান্সি। গাল জ্বলে যাচ্ছে তার, অথচ কোনো ভাবান্তর নেই। বারবার নাক টানছে একটু পর পর। এত জোরে জোরে কেউ থাপ্পড় দেয়? এই একটা লোক যে কিনা মিনিটে মিনিটে রং বদলায়, বলে কিনা নিজের হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে, অথচ পরের হাতে থাপ্পড় দিলে ব্যথা পাবে না। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? আচ্ছা, গ্লাভ কি সে নিজে পরেনি? পড়েছে তো, তাহলে এত ঢং করার কি আছে? এই ন্যান্সি, মেয়েটার মতো নাটকবাজ একটাও দেখিনি। দাঁত কিরমির করে বলল কল্পনা। উফ মম, দেখছেন আপনার বড় ছেলের বউ কিভাবে আমাকে মেরেছে? চোখ গরম করে তাকালেন মাইমুনা আহসান। তোমার এই ন্যাকামি কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে কল্পনা? মুখ ভার করে তাকালো কল্পনা নীলাদ্রির দিকে। নীলাদ্রি বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি ওকে এসব কেন বলছো মম? যা করেছে ভাইয়া করেছে, ফালতু একটা মেয়ের পেছনে ছুটছে। সাব্বির ভাবলেশীনভাবে বলল, তুই শীঘ্রই ভাইয়ের ধ্বংস হতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলো আফ্রিদ। বাহু টেনে ধরে আছে ন্যান্সির। এই কাজে বিয়ে পড়া। বয়স্ক কাজী সাহেব কাঁপছেন। এটা আদতেও কি বিয়ে হচ্ছে? বিয়ে পড়ানো শুরু করলেন তিনি। কবুল বলার মুহূর্তে বেঁকে বসলো ন্যান্সি। আফ্রিদ এহসান ধৈর্যের পরীক্ষা দিতে পারছে না আর। শাওয়ার নাতি, তুই কবুল বলবি তো দাদিও কবুল বলবে। তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না। ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদ এহসান। সহসা বসা থেকে উঠে এসে গলা চেপে ধরে ন্যান্সি। রুষ্ট কণ্ঠে তেজ দেখিয়ে বলে উঠল, বলবি না তুই কবিল, বলবি না কি না? নিচ্ছিন্ন নীরবতা ভেদ করে উঠল কাশির শব্দ। গলায় বলিষ্ঠ হাতে চাপ পড়তেই নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির। ছটফট করছে সে, শরীর জুড়ে আতঙ্কের কম্পন। চোখজোড়া বিস্ফোরিত, যেন কণ্ঠ আটকে থাকা পানটুকু মুক্ত করার চেষ্টা করছে। তার এই কষ্টভরা ছটফটে একটান দিয়ে ছেড়ে ফেলল আফ্রিদ এহসানের বুকের জেদি রাগ। কিন্তু নিজের কোতকে সংযত করতে পারে না সে। প্রতিবারই এমনই হয়, চায় না কষ্ট দিতে, তবুও দিয়েই ফেলে। তার আঙ্গুলের শক্তির ছাপে যখন ন্যান্সির শ্বাসরুদ্ধ প্রায়, তখনই আঁতকে উঠল আশেপাশের সবাই। চেঁচিয়ে উঠলেন মাইমুনা আহসান, আফ্রিদ, কি করছিস তুই? চারদিকে স্তব্ধ। ন্যান্সি কেশে উঠেছে কষ্টে। ঠিক তখনই আফ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলো, হাতে এক গ্লাস পানি। ভাবি, পানি খাও। কিন্তু ন্যান্সি পানি খেলো না, উল্টো ছুঁড়ে ফেললো সেই কাচের গ্লাস মেঝেতে। ঝনঝন শব্দ ছড়িয়ে পড়ল গ্লাসের টুকরো। সেই শব্দে কেঁপে উঠল চারদিক। ভুরু কুচকে তাকালো আফ্রিদ। কুত্তার বাচ্চা, এত নাটক করছিস কেন? চুপচাপ কবুল বলে দে, কাহিনী শেষ। কথাটা বলতে বলতে খেপে গেল ন্যান্সি। তুই কুত্তা, তোর ১৪ গুষ্ঠা কুত্তা, জানোয়ারের বাচ্চা। এত এত গালি দিয়ে ন্যান্সি দাঁড়ায়নি। ভারী লেহেঙ্গার বাধা উপেক্ষা করে চুরির ঝংকারে চোখে ক্রোধের জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে, সদর দরজা পেরিয়ে।
সবাই থ হয়ে তাকিয়ে রইল, যেন এক বজ্রপাতের মুহূর্তেই স্তব্ধ হলো পুরো প্যালেস। কারো বোঝার উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে। আফ্রিদ ঠায় দাঁড়িয়ে রইল কিনক্ষণ। ফাহমিদা বাইরে যেতে চাইলো ন্যান্সিকে নিয়ে আসতে, অথচ তার পূর্বে গর্জে উঠল আফ্রিদ এহসান, কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি, চলবে ইনশাআল্লাহ।